প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের দ্বাদশ অধ্যায় থেকে যে নমুনা প্রশ্নগুলো আছে তার মধ্যকার সৃজনশীল প্রশ্ন নং 1 নিয়ে। তো এখানে আমাদের পারিবারিক তহবিল নির্ণয় করা, তারপর প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করা এবং সর্বশেষে আছে আয় ব্যয় বিবরণী তৈরি করা। অর্থাৎ দ্বাদশ অধ্যায় থেকে আমরা এই যে পারিবারিক হিসাব কিভাবে তৈরি করতে পারি সেই সংক্রান্ত একটা সমস্যা দেওয়া আছে এবং সেই সমস্যার সমাধানটা আমাদের করতে হবে। তাহলে প্রথমেই আমরা প্রশ্নটা আগে একটু ভালো মতো রিভাইজ করব এবং ভালো মতো রিভাইজ করে দেখব কোন হিসাবটা প্রাপ্তি, কোন হিসাবটা প্রদান। আমরা যদি প্রথমেই এই প্রাপ্তি প্রদানের হিসাবগুলো আলাদা করে ফেলতে পারি তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ম্যাথ সলভ করা কিন্তু খুব ইজি হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা প্রশ্ন নং 1-এ দেখতে পাচ্ছি প্রথমেই বলা হয়েছে জনাব আহসান হাবিব মাসে 12,000 টাকা বেতনের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রথমে একটু খেয়াল রাখবে এখানে মাসে বলা হয়েছে নাকি বাৎসরিক ইনকাম বলা আছে। যদি বার্ষিক আয় বলা থাকে তাহলে আর তোমাকে কিন্তু একদমই বার্ষিক আয় বের করতে হবে না, কিন্তু যদি এখানে মাসিক আয় বলা থাকে তাহলে অবশ্যই প্রথমেই বার্ষিক আয় বের করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা বার্ষিক আয়টাকে বের করতে চাই আমাদের কি করতে হবে, এই মাসিক ইনকামটাকে 12 দ্বারা গুণ করতে হবে। তাহলে প্রথমেই যে বিষয়টা দেওয়া আছে 12,000 টাকা, এটা হচ্ছে এক মাসের বেতন। যেহেতু আমরা পুরো বছরের হিসাব করব তাই অবশ্যই আমরা গুণ করব 12,000-কে 12 দ্বারা। অর্থাৎ এক মাসে যদি 12,000 হয় 12 মাসে তাহলে টোটাল হবে 1,44,000 টাকা। এরপর পরবর্তীতে আরো বলছে যে তিনি কলেজে পার্ট টাইম লেকচারার হিসেবে মাসে 5,000 টাকা সম্মানী পান। যারা লেকচারার তাদেরকে সাধারণত একটা অংশ দেওয়া হয়, তাদের লেকচারের উপর ডিপেন্ড করে একটা টাকার পরিমাণ দেওয়া হয় বেতন হিসেবে। তো এখানে বলা হয়েছে সে মাসে 5,000 টাকা পায়। আবার দেখো সেম ভাবেই মাসিক ইনকামটা এখানে বলা হয়েছে লেকচারার হিসেবে, বা এখানে সম্মানী আমরা বলতে পারি সম্মানী পাচ্ছে 5,000 করে। মাসে যদি 5,000 টাকা করে পায় তাহলে 12 মাসে কি হবে, 5,000 হচ্ছে এক মাসের জন্য, তাহলে 12 মাসে হবে কত, 12 দ্বারা যদি আমরা গুণ করি 5-12 60 অর্থাৎ 60,000 টাকা। তাহলে দেখো টোটাল বছরে সে সম্মানী পাচ্ছে 60,000 টাকা। এরপর পরবর্তী যে বিষয়গুলো সবগুলোই হচ্ছে তার খরচ রিলেটেড। প্রথমেই তার ইনকাম দুইটা দেওয়া হয়েছে, ইনকামের সোর্স দুইটা দেওয়া হয়েছে। পরবর্তীতে যা বলা হয়েছে সম্পূর্ণটাই হচ্ছে তার বিভিন্ন ধরনের খরচ বা প্রদান রিলেটেড। আচ্ছা, তার আগে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 2025 সালের 1 জানুয়ারিতে তার কিছু উদ্বৃত্ত ছিল, অর্থাৎ আগের বছরের কিছু হিসাব বা আগের বছরের কিছু তহবিল বাকি ছিল। যেমন প্রথমে বলছে নগদ তহবিল ছিল 2 লাখ টাকা, অর্থাৎ আগের বছরের উদ্বৃত্ত ছিল 2 লাখ টাকা, এবং এ বছরে এসে তার ডিপিএস এ জমার উদ্বৃত্ত হচ্ছে 1 লক্ষ টাকা। দেখো দুইটাই কিন্তু আমাদের পারিবারিক তহবিলের অংশ। এখানে ভালো কথা হচ্ছে এখানে এই ব্যক্তির জনাব হাবিবের বা আহসান হাবিবের কোনো দায়ের পরিমাণ নেই, শুধুমাত্র পারিবারিক তহবিলে সম্পদের পরিমাণই আছে। এখানে যদি তার কোনো দায়ের পরিমাণ থাকতো তাহলে কিন্তু আবার ভাববার বিষয় থাকতো। এরপর বলা হচ্ছে তার বছরে টোটাল লেনদেনগুলো, অর্থাৎ এখান থেকেই আমার শুরু হচ্ছে সকল ব্যয়ের পরিমাণ। সে পুরো বছর যাবত কি কি টাকা খরচ করে, কি কি টাকা প্রদান করে সম্পূর্ণ কিছু দেওয়া আছে। যেমন খাদ্য সামগ্রী ক্রয় বাবদ, এবং এই জিনিসটা প্রত্যেকটা পারিবারিক হিসাবের জন্য মাস্ট। খাদ্য সামগ্রী ক্রয় দেখবে এটা প্রত্যেকটা হিসাবের মধ্যেই কমন একটা বিষয়। খাদ্য সামগ্রী ক্রয় করেছে 30,000 টাকা, অর্থাৎ এটা কিন্তু টোটাল বছরের হিসাবটাই দেওয়া হয়েছে। টোটাল বছরে সে 30,000 টাকা খরচ করেছে। বাড়ি ভাড়া প্রদান করেছে 80,400 টাকা। দৈনন্দিন বাজার খরচ অর্থাৎ টোটাল বছরের বাজার খরচ মিলে এখানে থাকছে 24,000 টাকা। আসবাবপত্র ক্রয় করেছে 15,000 টাকা। মুদি ও মণিহারি বিল ক্রয় করেছে বা বিল পরিশোধ করেছে 2,500 টাকা। তারপর পরবর্তীতে দেখতে পাচ্ছি গয়না ক্রয় করেছে 60,000 টাকা।
এবং ডিপোজিট পেনশন স্কিমে জমা, যারা ডিপিএস করে, তো এখানে ডিপিএস এর কথা বলেছে, প্রত্যেক মাসে বা প্রত্যেক মাসে তিনি কত টাকা দেয় সেটা কিন্তু এখানে বলা হয়নি, এখানে পুরো বাৎসরিক খরচটাই বলা হয়েছে। দেখো একদম শুরুতেই বলা ছিল উক্ত বছরে, তার মানে পুরো বছরের হিসাবটাই কিন্তু এখানে বলা হয়েছে। এখানে যদি কোনো কারণে বলা থাকতো যে তিনি প্রত্যেক মাসে ডিপিএস জমা করে 500 টাকা, তখন কিন্তু আমরা এখান থেকে আমাদের বাৎসরিক হিসাবটা বের করে নিতাম। যেহেতু এখানে আর তেমন কোনো ইনফরমেশন বলেনি, আমরা ধরে নিব এই 24,000 টাকা তার পুরো বছরের ডিপিএস। এবং সবার শেষে বলছে পোশাক ক্রয় 11,000 টাকা। ওকে, তাহলে আমরা একদম শুরুতে উদ্দীপকটা দেখে নিলাম। এখন আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো। দেখো পারিবারিক তহবিলটা আমরা বিভিন্নভাবে করতে পারি, যেমন তোমরা চাইলে এভাবে ছক আকারে করতে পারো, অথবা আমি সবসময় প্রেফার করি এমনি নর্মাল এক্সপ্লেনেশনের মতো করে দেওয়া, কারণ পারিবারিক তহবিল করতে কিন্তু খুব একটা বেশি জায়গার দরকার পড়ে না, বা অনেকগুলো ইনফরমেশন কিন্তু এখানে থাকে না। তাই আমরা চেষ্টা করব এখানে ছক ছাড়াই করতে, তবে কেউ যদি চাও ছক সহ করতে অবশ্যই সেটা করতে পারো। তাহলে দেখো আমরা যদি পারিবারিক তহবিল নির্ণয় করতে চাই, আমাদের পারিবারিক তহবিল নির্ণয় করার সূত্রটা হচ্ছে আমরা প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়টাকে বিয়োগ করে দিব। তাহলে আমরা প্রথমে একটু চেষ্টা করব সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়, এই সূত্রটা লেখার, লিখলে কি বিষয়টা আরো সুন্দর প্রেজেন্ট হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়টাকে বিয়োগ করব। এবার আমরা দেখি আমাদের প্রারম্ভিক সম্পদ কি কি আছে, দায় কি কি আছে। তো প্রথমে আমি বলেছিলাম এখানে কোনো দায় নেই, আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র দুইটা সম্পদ আমরা এখানে পাচ্ছি, একটা হচ্ছে নগদ তহবিল এবং আরেকটা হচ্ছে ডিপিএস এ জমা। তাহলে নগদ তহবিল যেটা আছে সেটাকে আমরা হাতে নগদ লিখতে পারি, হাতে নগদ, এবং এটার সাথে আমরা যোগ করে দিব ডিপিএস এ জমা, ডিপিএস জমা। এবং ভালো কথা হচ্ছে এখানে কোনো প্রারম্ভিক দায় নেই, তাই ওই অংশটা আমরা চাইলে স্কিপ করে ফেলতে পারি। তাহলে এখানে শুধুমাত্র আমাদের প্রারম্ভিক সম্পদ আছে, হাতে নগদ ছিল 2 লক্ষ টাকা, তাহলে 2 লক্ষ টাকা লিখব, এবং ডিপিএস এ জমা 1 লক্ষ টাকা। তাহলে দেখো টোটাল যদি আমরা যোগ করে দেই, আমাদের টোটাল পারিবারিক তহবিলের পরিমাণ দাঁড়াচ্ছে 3 লক্ষ টাকা। কেউ চাইলে এভাবেও এক্সপ্লেনের মাধ্যমে পুরো বিষয়টা করতে পারো, অবশ্যই চেষ্টা করবে সূত্র লিখে তারপর কি কি বিষয় তুমি এখানে যোগ করেছো সেই বিষয়টা লিখে করার। এটা কিন্তু একদমই ছকের অল্টারনেটিভ উপায়, তো এই উপায়টা আমরা করতে পারি, এক্ষেত্রে কিন্তু আমাদের সময়টাও অনেক সেভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর দেখে নিলাম। এবার আমরা চলে যাই খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে জনাব আহসান হাবিবের পরিবারের সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। সমাপনী নগদ তহবিল আমরা নির্ণয় করতে পারি প্রাপ্তি প্রদান হিসাবের মাধ্যমে। প্রাপ্তি প্রদান হিসাবের উদ্বৃত্তটাই হলো সমাপনী নগদ তহবিল। তাহলে এখন এখানে খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে তুমি প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করো। তাহলে এখন আমরা প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করব। তো প্রাপ্তি প্রদান হিসাব যদি আমরা করতে চাই, আমাদের প্রয়োজনীয় ছক হলো এটা, কারণ এখানে আমরা একসাথে প্রাপ্তি এবং প্রদান দুটাকেই কিন্তু দেখাবো। এই সাইডটা দেখাবো প্রাপ্তি এবং এই সাইডটা দেখাবো প্রদান। তাহলে প্রথমে আমরা শুরু করি, আমরা প্রথমে নিয়ে আসবো প্রাপ্তিগুলোকে। আচ্ছা, প্রাপ্তিগুলো সাধারণত কোথায় থাকে, আমাদের বেতন, তারপর বিভিন্ন ধরনের ভাতা, অর্থাৎ বিভিন্ন ধরনের আয়ের মাধ্যমেই কিন্তু আমরা প্রাপ্তি হয়ে থাকে, অর্থাৎ নগদ টাকার প্রাপ্তি হয় বিভিন্ন ধরনের আয়ের মাধ্যমে। তো প্রাপ্তি প্রদান হিসাবে একদম প্রাপ্তি সাইডটা শুরু করতে হয় হাতে নগদ দিয়ে, অর্থাৎ আমাদের একদম প্রারম্ভিক যে হাতে নগদের উদ্বৃত্ত আছে সেই উদ্বৃত্তটা দিয়ে আমরা প্রাপ্তি প্রদান হিসাব শুরু করে থাকি। তাহলে প্রথমেই আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি নগদ তহবিল 2 লক্ষ টাকা, তাহলে এখান থেকেই শুরু করব। আমরা প্রথমে প্রাপ্তির সাইডে লিখে ফেলবো নগদ তহবিল, অথবা চাইলে তোমরা হাতে নগদ লিখতে পারো। এবার এখানে আমরা অবশ্যই ডেটটা খেয়াল রাখবো। এখানে আমাদের বলা হয়েছিল 2025 সালের
জানুয়ারি। তাহলে আমরা ডেটটা খেয়াল রেখে তারপর লিখব 2025 সালের জানুয়ারি। এটা একদম 1 তারিখের একটা হিসাব বা 1 তারিখের একটা উদ্বৃত্ত। তাহলে 1 তারিখের উদ্বৃত্তটা দেওয়া আছে 2 লক্ষ টাকা। এরপর আমরা দেখব আমাদের কি কি প্রাপ্তি হয়েছে। আমরা এখানে 2টা প্রাপ্তি দেখেছিলাম, একটা ছিল বেতন এবং আরেকটা ছিল সম্মানী। তাহলে আমরা একে একে সবগুলো লিখি। প্রথমে লিখি বেতন। বেতনে বলা হয়েছিল 12,000 টাকা করে মাসে পাচ্ছে। তাহলে যেহেতু আমরা বার্ষিক হিসাব করছি, আমাদের টোটাল দাঁড়াচ্ছে 1,44,000 টাকা। এবং তারপর ছিল তিনি সম্মানী পান। তাহলে সম্মানীর হিসাবটা কিভাবে হবে? তিনি প্রত্যেক মাসে 5,000 টাকা সম্মানী পান এবং টোটাল যদি 12 মাসে সম্মানী পায় তাহলে টোটাল তার সম্মানীর পরিমাণ দাঁড়াচ্ছে 60,000 টাকা। এই 3টা হলো আমাদের প্রাপ্তি সাইডের বিষয়। এবং এরপরে যদি আমরা কোশ্চেনটা আবার খেয়াল করি, আমাদের কিন্তু কোশ্চেনের মধ্যে আর কোনো প্রাপ্তির হিসাব দেওয়া নেই, শুধুমাত্র এতটুকুই ছিল আমাদের প্রাপ্তির অংশে। এবার আমরা চলে যাব আমাদের প্রদান অংশের মধ্যে। প্রদান অংশের মধ্যে শুরু হবে কোথা থেকে? এই যে আমরা বিভিন্ন রকমের ব্যয় করছি, এই ব্যয়গুলোর সম্পূর্ণ ব্যয়টা লিখে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে আমাদের প্রদান সাইডটা। কারণ প্রদান এখানে যতগুলো হিসাব দেখতে পাচ্ছি প্রত্যেকটার মাধ্যমেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের টাকা প্রদান করেছি। এখানে লেনদেন বলতে সাধারণত প্রদানের অংশগুলোকেই বোঝানো হয়েছে। তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি একে একে প্রত্যেকটাই লিখে দিব। আরও একটা জিনিস মনে রাখবো, এখানে আমাদের ব্যয়ও আসবে, আবার যদি কোনো মূলধন জাতীয় ব্যয় থাকে সেই অংশ আসবে। অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় দুইটা মিলেই কিন্তু আমাদের প্রদানের অংশগুলো হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি খাদ্য সামগ্রী ক্রয় 30,000 টাকা, বাড়ি ভাড়া প্রদান 80,400 টাকা। তাহলে আমরা একে একে সবগুলো লিখে ফেলবো। প্রথমে দেখতে পাচ্ছি খাদ্য ক্রয় যেটা ছিল 30,000 টাকা। তারপর দেখতে পেয়েছি বাড়ি ভাড়া প্রদান, বাড়ি ভাড়া 80,400 টাকা। এরপর চলে যাই, পরবর্তীতে বলা হয়েছে দৈনন্দিন বাজার খরচ 24,000, আসবাবপত্র ক্রয় করা হয়েছে 15,000। তাহলে দৈনন্দিন বাজার খরচ দেওয়া ছিল 24,000 টাকা। তারপর আমরা দেখলাম আসবাবপত্র ক্রয় করা হয়েছে 15,000 টাকা। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি মুদি এবং মণিহারি বিল দুইটাকে একসাথে এখানে দেওয়া হয়েছে। মুদি এবং মণিহারি 2,500 টাকা, গয়না ক্রয় 60,000 টাকা। তাহলে মুদি ও মণিহারি যেটা দেওয়া ছিল 2,500 টাকা এবং তারপর ছিল গহনা ক্রয় 60,000 টাকা। ওকে, তারপর দেখতে পাচ্ছি ডিপোজিট পেনশন স্কিমে জমা, ডিপিএস এ জমাও আমরা এখানে বলতে পারি। ডিপিএস এ জমা করা হয়েছে 24,000, পোশাক ক্রয় করা হয়েছে 11,000। তাহলে ডিপিএস এ জমা করা হয়েছে 24,000 এবং পোশাক ক্রয় করা হয়েছে 11,000 টাকা। এবং এখানেই কিন্তু আমরা আমাদের সমাপনী উদ্বৃত্তটা নির্ণয় করব, সমাপনী নগদ তহবিল নির্ণয় করব। সো সমাপনী নগদ তহবিল লেখার জন্য আমরা একটু জায়গা রেখে আমাদের ব্যালেন্সটা বের করে ফেলবো। আচ্ছা, এবার আমাদের ব্যালেন্সিং করার পালা। সবসময় মনে রাখবে প্রাপ্তি সাইডটাই বড় হয়, যেহেতু প্রাপ্তি প্রদান হিসাব, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্রাপ্তি সাইডটাই বড় দেখতে পাই। সো প্রাপ্তি হিসাবের উদ্বৃত্তটা বা এটার জেডটা আগে বের করব। তাহলে এখানে 2 লক্ষ, তারপর দেখতে পাচ্ছি 1,44,000 এবং 60,000। তাহলে টোটাল আমাদের এখানে দাঁড়াচ্ছে 4,04,000 টাকা। এবং এই 4,04,000 টাকাই কিন্তু আমাদের সেম এখানেও ব্যালেন্সিং হবে, দুইটা সাইড সমানই থাকবে, শুধুমাত্র আমরা উদ্বৃত্তটা নির্ণয় করব। আচ্ছা, তাহলে উদ্বৃত্তটা যদি নির্ণয় করতে চাই প্রথমে আমাদের এই প্রত্যেকটা ব্যয় নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি 30,000
80,000, 400, 24,000, 15,000, 2500, তারপর দেখতে পাচ্ছি 60,000, 24,000, 11,000। তাহলে দেখো টোটাল আমাদের দাঁড়াচ্ছে 2,46,900 টাকা। 2,46,900 টাকা। এবার আমরা কি করব তাহলে? এই যে টোটাল 4,04,000 পাচ্ছি, 4,04,000 থেকে মাইনাস করব 2,46,900 টাকা। তাহলে এখানে আমরা টোটাল দেখতে পাচ্ছি আমাদের টোটাল পরিমাণটা এখানে দাঁড়াচ্ছে 1,57,100 টাকা। 1,57,100 টাকা। তাহলে এই যে আমাদের সমাপনী উদ্বৃত্তের পরিমাণ বা সমাপনী নগদ তহবিলের পরিমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি 1,57,100 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমে কি করলাম? প্রথমে আমাদের নগদ তহবিল এবং আমাদের যতগুলো প্রাপ্তি ছিল সবগুলো প্রাপ্তি নিয়ে এসে আমরা যোগ করলাম, সবগুলো প্রদান আমরা এখানে লিখলাম এবং প্রাপ্তির টোটাল অংশটা থেকে আমাদের প্রদানের অংশটা মাইনাস করে দিলাম। তাহলে আমাদের সমাপনী উদ্বৃত্তটা দাঁড়াচ্ছে 1,57,100 টাকা। তাহলে এই ছিল আমাদের প্রাপ্তি এবং প্রদান হিসাব, অর্থাৎ খ নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা করলাম। এখন আমরা চলে যাই আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তরে। গ নাম্বার প্রশ্নের উত্তরে আমরা দেখতে পাচ্ছি উপযুক্ত তথ্যের আলোকে উক্ত পরিবারের আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করো। আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করো। এখানে আমাদের আয় উদ্বৃত্ত অথবা ঘাটতি এটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, তাহলে আয় উদ্বৃত্ত বা ঘাটতি এটা আমরা নির্ণয় করতে পারি আয় ব্যয় বিবরণীর মাধ্যমে। সো এখান থেকে যদি আমরা আয় ব্যয় বিবরণী বের করতে চাই, আমরা কিন্তু অলরেডি পুরো বিষয়টাকে বা পুরো সৃজনশীল পুরো উদ্দীপকটাকে বলতে পারি একটা মার্জ উপায়ে এখানে প্রেজেন্ট করে ফেলেছি। সো এই প্রাপ্তি প্রদান হিসাব থেকেই কিন্তু আমরা আয় ব্যয় বিবরণীটা বের করতে পারি। আমাদের কিন্তু আবার কোশ্চেনে ফেরত যেতে হবে না, এখান থেকে দেখেই কিন্তু আমরা আয় ব্যয় হিসাবটা বা আয় ব্যয় বিবরণীটা তৈরি করে ফেলবো। তো আয় ব্যয় বিবরণী যদি আমরা তৈরি করতে চাই, আমাদের রিকোয়ার্ড ছক হচ্ছে এরকম, অর্থাৎ এখানে থাকবে বিবরণ এবং 3টা টাকার ঘর। প্রয়োজনের ক্ষেত্রে আমরা 3টা টাকার ঘর ব্যবহার করে থাকি, তবে এক্ষেত্রে আমাদের ব্যবহার নাও হতে পারে। ব্যবহার হোক আর না হোক আমরা অবশ্যই 3টা টাকার ঘরই রাখবো, যদি দরকার পড়ে আমরা অবশ্যই ব্যবহার করব। আমরা আয় ব্যয় বিবরণী স্টার্ট করি আয় সমূহর মাধ্যমে। তাহলে প্রথমে আমরা লিখব আয় সমূহ, অর্থাৎ প্রথম অংশটা হচ্ছে আয় সমূহ। তাহলে আয় সমূহের মধ্যে আমরা কি কি দেখেছিলাম? আমরা চলে যাই আমাদের প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে। আমরা প্রথমে এখানে আয় দেখেছিলাম দুইটা, একটা হচ্ছে বেতন 1,44,000 এবং সম্মানী আমরা এখানে পেয়েছিলাম 60,000 টাকা। তাহলে আমরা টোটাল এখানে দেখতে পাচ্ছি 1,44,000 এবং 60,000 টাকা। আমরা তাহলে প্রথমে লিখে ফেলি বেতন 1,44,000 টাকা এবং সম্মানীর পরিমাণ 60,000 টাকা। তাহলে টোটালটা যদি আমরা যোগ করে দিই 1,44,000 এবং 60, আমরা এখানে টোটাল পাচ্ছি 2,04,000 টাকা। এই যে 2,04,000 টাকা, এটা হলো আমাদের জন্য মোট আয়। এখানে আমরা মোট আয়ের পরিমাণ দেখতে পাচ্ছি 2,04,000 টাকা। এবার এই মোট আয় থেকে আমরা বাদ দিব ব্যয়সমূহ। তাহলে এখানে আমরা লিখব বাদ ব্যয়সমূহ। তাহলে ব্যয়সমূহ কি কি? আবার আমরা চলে যাই আমাদের প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি আসবাবপত্র এবং ডিপিএস এ জমা, আসবাবপত্র ডিপিএস এ জমা, এবং আরেকটা এখানে দেখতে পাচ্ছি গহনা ক্রয়। আসবাবপত্র ডিপিএস এ জমা, গহনা ক্রয়, এই 3টা হচ্ছে আমাদের সম্পদ। 3টাই সম্পদের মধ্যে যায়। তো আমরা জানি সম্পদ কখনো আয় ব্যয় বিবরণীর মধ্যে আসে না, তাই এই 3টা সম্পদকে বাদ দিয়ে বাকি যেগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটাই কিন্তু আমরা আয় ব্যয় বিবরণীর মধ্যে ব্যয়ের অংশের মধ্যে লিখব। তাহলে আমরা একে একে দেখে দেখে প্রত্যেকটাই বসাবো। প্রথমে আছে খাদ্য ক্রয় 30,000 টাকা, তারপরে বাড়ি ভাড়া 80,400। তাহলে প্রথমে আমরা দেখি খাদ্য ক্রয়, খাদ্য সামগ্রী ক্রয়
এটার পরিমাণ ছিল 30,000 টাকা। তারপর বাড়ি ভাড়া প্রদান, এটার পরিমাণ ছিল 80,400 টাকা। এরপর দেখতে পাচ্ছি দৈনন্দিন বাজার 24,000, তারপর মুদি ও মণিহারি 2500 এবং পোশাক ক্রয় 11,000 টাকা। এই কয়েকটা লিখলেই কিন্তু আমাদের সবগুলো ব্যয় একসাথে নিয়ে আসা হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা দেখি দৈনন্দিন বাজার। দৈনন্দিন বাজারের পরিমাণ ছিল 24,000 টাকা। তারপর মুদি ও মণিহারি, মুদি ও মণিহারি বিল, এটার পরিমাণ ছিল 2500 টাকা। এবং সবার শেষে ছিল পোশাক ক্রয়, পোশাক ক্রয়ের পরিমাণ ছিল 11,000 টাকা। তাহলে এখন আমরা সবগুলো যদি যোগ করে দেই, আমরা এখানে আমাদের টোটাল ব্যয় পেয়ে যাব। তাহলে প্রথমে 30,000, 80,400, তারপর দেখতে পাচ্ছি 24,000, 2500, 11,000। তাহলে টোটাল আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মোট ব্যয়ের পরিমাণ 1,47,900 টাকা। এখানে আমরা নাম লিখে ফেলবো। এখানে আমরা এই 1,47,900 এটা বরাবর লিখব মোট ব্যয়। তাহলে এবার মোট আয় থেকে যদি মোট ব্যয়টা মাইনাস করি, তাহলে আমরা পেয়ে যাব আমাদের আয় উদ্বৃত্ত। এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের আয়ের পরিমাণটা বড় এবং ব্যয়ের পরিমাণটা ছোট, তাই অবশ্যই এখানে আয় উদ্বৃত্তই থাকবে। তাহলে আমরা মাইনাস করে দেখি আমাদের কত টাকা আয় উদ্বৃত্ত থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আয় উদ্বৃত্তের পরিমাণ 56,100 টাকা। তাহলে এটা আমরা ক্লোজ করে দিব। আমাদের 56,100 টাকা, এটা বরাবর আমরা মাঝের অংশে লিখব আয় উদ্বৃত্ত। যেহেতু এটা আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার, আমরা এই মাঝ বরাবর লিখব আয় উদ্বৃত্ত 56,100 টাকা। তাহলে আমরা প্রথমে দেখলাম পারিবারিক তহবিল নির্ণয় করা, তারপর দেখলাম প্রাপ্তি এবং প্রদান হিসাব নির্ণয় করা, এবং সবার শেষে দেখলাম আয় ব্যয় বিবরণী আমরা কিভাবে নির্ণয় করতে পারি। যদি এখানে আমাদের প্লাস অ্যান্সার আসে, তাহলে আমরা অবশ্যই বুঝে নিব যে এটা আয় উদ্বৃত্ত, আর যদি মাইনাসে অ্যান্সারটা আসে তাহলে আমরা বুঝে নিব এটা ব্যয় উদ্বৃত্ত। আশা করছি পুরো সৃজনশীলটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।